শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কাল। নৈরাজ্য রুখতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণ, আগুন। জন আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনের বিকল্প নেই বলছে বিএনপি। কোনো চাপে নতুন রাষ্ট্র কাঠামো যেন ভেস্তে না যায়, সজাগ থাকার আহ্বান জামায়াতের। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে আবারও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি। নতুন পোশাকে মেট্রোপলিটন এবং রেঞ্জ পুলিশ, আগে মানসিকতা পরিবর্তন জরুরি, মত বিশ্লেষকের। উন্নত প্রশিক্ষণ ও ভালো কাজের পরিবেশের তাগিদ। দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো দাবি অর্থ উপদেষ্টার। টেলিভিশনে ৮ ক্যাটাগরিতে ডিআরইউ এর সেরা ৩ পুরস্কার পেলেন ডিবিসির রাজীব, ইমন এবং ইউসুফ। ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশে আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সংকট রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। জনগণের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠান সভায় মাওলানা ভাসানীকে নিয়ে আওয়ামী লীগের সমালোচনার জবাব দেন বিএনপি নেতারা। গণতন্ত্রের পথে কোন রকম বাধা সৃষ্টি করা একেবারেই এই দেশের জনগণ সহ্য করবে না। কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, সবসময় কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সঙ্গে ছিলেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি খারাপ উল্লেখ করে বিএনপি মহাসচিব দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে, রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই কোনো অপেক্ষা রাখে না। বলেন, সকল সংকট থেকে মুক্তির একমাত্র উপায় রাজনৈতিক দলের সরকার গঠন। পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। এদিকে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়ন মাঠে আয়োজিত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নদীবন্দর ও সমুদ্র বন্দর ক্রমান্বয়ে বিদেশিদের হাতে গেলে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। শেখ হাসিনা চুক্তির শর্তগুলা বাংলাদেশের মানুষকে জানাতেন না। এখন যদি সেই পরিস্থিতি চলে আসে, নদী বন্দর, সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে, তাহলেও তো এটা নিরাপত্তার প্রশ্ন, তাহলেও তো এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। পরে তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আব্দুল গনি নামে এক ব্যক্তির পাশে দাঁড়াতে পরিবারটির সাথে দেখা করেন রুহুল কবির রিজভী। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে, তবে গণভোট আগে না দেয়ায় দেশে সংশয় তৈরি হয়েছে, এমনটা মনে করে জামায়াত সহ ৮টি ইসলামী দল। কোনো রাজনৈতিক চাপ যাতে নতুন রাষ্ট্র কাঠামোকে ভেস্তে দিতে না পারে সে ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে দলগুলো। জাতিকে সংস্কারের পক্ষে জুলাই সনদের স্বীকৃতিতে হ্যাঁ ভোট দিতে কাজ করে যাবে ৮ দল। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে ঘণ্টাব্যাপী বৈঠক করে জামায়াত ইসলামী সহ ৮ সমমনা দল। শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। গোলাম পরোয়ার জানান, প্রধান উপদেষ্টার ভাষণে ৮ দলের আংশিক দাবি পূরণ হয়েছে। প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে জানতে পেরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে ওনার ভাষণেই হয়তো রাজনৈতিক সংকটের সমাধান হবে। সেই ভাষণ আজকের শীর্ষ নেতৃবৃন্দ পর্যালোচনা করেছেন সবাই খোলামেলা। সেই পর্যালোচনায় আমাদের এসেছে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের ৮ দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে। এদিকে দলকে খুশি করতে গিয়ে সরকার নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি। সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা চাইব নির্বাচনে
যেন লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে। আন্দোলনের কারণে জাতীয় নির্বাচন প্রভাবিত হবে না উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, সংস্কারের স্বীকৃতির জন্য জনগণকে গণভোটে হ্যাঁ বলার জন্য উদ্বুদ্ধ করবে ৮ দল। জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে, এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলব এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম। উপদেষ্টারা কোনো দলের কথায় সরকারকে ভুল পথে পরিচালিত করলে তার জন্য জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় নির্বাচন ইনশাল্লাহ প্রভাবিত হবে না, বরং। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা ছাড়া অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আরও 12টি দলের সাথে সংলাপে এসব কথা বলেন তিনি। দ্রুত গতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে ছুটছে দেশ, তারই প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। অবাধ, সুষ্ঠু আর গ্রহণযোগ্য নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় রোববার 12টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। সকালে এতে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি। সংলাপের শুরুতে জটিলতা তৈরি হয় ইসলামী ঐক্যজোটের 2 দাবিদার নিয়ে। পরে কমিশনের আমন্ত্রণ পত্র দেখে এক পক্ষকে বিদায় করা হয় অনুষ্ঠান থেকে। গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয়, সেই বিষয়ে কমিশনকে সজাগ থাকার আহ্বান জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কথা বলেন অতীতের বিতর্কিত নির্বাচন নিয়েও। কালো টাকা, ক্ষমতার দাপট, পেশি শক্তি ও প্রশাসনিক প্রভাব ভোট নির্ধারণ করে, তাহলে রাষ্ট্র ক্ষমতায় আসে এমন মানুষ যারা জনগণের নয়, দলীয় স্বার্থ রক্ষা করে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, 6 নির্বাচনকালীন প্রশাসনকে দল নিরপেক্ষভাবে পুনর্গঠন করা। আমরা আশা করি আপনাদের প্রত্যাশিত সহযোগিতা আমরা পাবো। এই সুষ্ঠু নির্বাচন দেওয়ার একটা জাতীয় বিষয়, জাতি হিসাবে আমরা একসাথে কাজ করে ইনশাল্লাহ কামিয়াব হব। দুপুরে অংশ নেয় বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, ইসলামী আন্দোলন সহ 6টি দল। আলোচনা শেষে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বর্তমান সরকার দেশটাকে বিভক্ত করে ফেলেছে বলে মন্তব্য করেন। শেখ হাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায় নাই। জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি, আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে, কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন, ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন? পরে দিনের সমাপনী বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পাল্টে গেল মেট্রোপলিটন এবং রেঞ্জ পুলিশের পোশাক। শনিবার আনুষ্ঠানিকভাবে এই পোশাক পরিবর্তন ঘটলেও ছুটির দিন হওয়ায় বিষয়টি তত দৃশ্যমান হয়নি। আজ থেকে নতুন পোশাকে দেখা যাবে পুলিশ সদস্যদের। অবশ্য এখনই পাল্টাচ্ছে না পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর পোশাক, আর সব থানায় এখনও নতুন পোশাক সরবরাহ শেষ না হওয়ায় অনেকেই আগের পোশাকে দায়িত্ব পালন করছেন বলেছে ডিএমপি। বিশ্লেষকরা বলছেন, পোশাকের আগে পুলিশের দরকার উন্নত প্রশিক্ষণ ও ভালো কাজের পরিবেশ। জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ ও সমালোচনায় বাহিনীর পোশাকের রং পরিবর্তনের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সরকারের অনুমোদন করা লোহার বর্ণের নতুন পোশাকেই পুলিশ সদস্যরা পরতে শুরু করেছেন। শনিবার আনুষ্ঠানিকভাবে এ পোশাকে কার্যক্রম শুরু হলেও রবিবার থেকে মাঠ পর্যায়ে তা দৃশ্যমান হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে লোহার রঙের নতুন পোশাকে হাতে গোনা 2-4 জন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে সব থানায় এখনও নতুন পোশাক সরবরাহ শেষ না হয় অনেকেই আগের পোশাকে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের একটা সরকারি সিদ্ধান্ত এসেছে, সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি আমাদের পুলিশ সদস্যদের নতুন পোশাকের একেবারে শীতকালীন পোশাক যেন তারা পায়, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আপনারা দেখেছেন গতকাল থেকে অনেকেই এই নতুন পোশাক পরিধান করে তাদের দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য সম্পর্কে ডিএমপির এই মুখপাত্র জানান, রং মুখ্য বিষয় নয়,
পোশাকের মর্যাদা রক্ষা করাই তাদের একমাত্র উদ্দেশ্য। পুলিশ সদস্য হিসেবে আমরা খুব ডিসিপ্লিনড ফোর্সের একটা অংশ, সেই হিসাবে সরকার কর্তৃক নির্ধারিত যে পোশাক আমাদের জন্য বরাদ্দ দেওয়া হয় আমরা সেই পোশাক পরিধান করব এবং সেটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাক হয়েছে লৌহ বর্ণের। জানা গেছে প্রথমে মেট্রোপলিটন এলাকা, পরবর্তী সময়ে পুলিশের সব ইউনিট নতুন পোশাক পাবে। প্রত্যেক পুলিশ সদস্যকে 3 সেট করে পোশাক দেয়া হচ্ছে। পোশাকের সঙ্গে থাকছে 1 সেট বুট, বেল্ট ও ক্যাপ। প্রত্যেক সদস্যের নতুন পোশাক বাবদ খরচ পুলিশের বাজেট থেকে ব্যয় করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পোশাকের আগে পুলিশের দরকার উন্নত প্রশিক্ষণ ও ভালো কাজের পরিবেশ। পুলিশের মানসিকতা পরিবর্তন জরুরি। যারা এই পুলিশের এই নতুন পোশাকের উদ্যোগটা নিলেন তারা এই উদ্যোগটাও নেবেন যে নতুন রঙের পোশাক পরে পুলিশ আগে যে বিতর্কিত ভূমিকা পালন করেছে বা যে সমস্ত অভিযোগে তারা অভিযুক্ত ছিল, এই বিতর্ক কিংবা অভিযোগগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটবে না। শেখ হাসিনার শাসনামলে পুলিশকে অনুগত বাহিনী হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলন শুরু হওয়ার পর অতি উৎসাহী কর্মকর্তারা নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 121 বরিশাল 3-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি বরিশাল 3 আসনে। এটি মুলাদী উপজেলা এবং বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং এখানে দুজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, যাদের মধ্যে প্রভাবশালী দুজন মনোনয়ন প্রত্যাশীর নাম হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, এবং অন্যজন হচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। এবং এখানে যারা এসেছেন আমাদের সাথে অতিথি হয়ে, তাদের মধ্যে থেকে আমাদের সাথে কথা বলবেন মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন। স্বাগত আপনাকে। আমরা দেখেছি যে ভোটারদের দ্বারে দ্বারে ইতিমধ্যে আপনারা যাওয়া শুরু করেছেন, এবং তারা কি বলছেন বিএনপিকে ঘিরে? ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আপনারা অনেক কষ্ট করে এই সন্ধ্যা রাতে মুলাদীতে সময় দেওয়ার জন্য আমি মুলাদী উপজেলার সদস্য সচিব হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার কোশ্চেনটা ছিল প্লিজ। আপনারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের কি প্রত্যাশা বিএনপিকে ঘিরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে? তারা চাচ্ছেন অচিরেই ফেব্রুয়ারির প্রথমার্ধে যেন নির্বাচনটি হয়ে যায়। দীর্ঘ 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচন ছিল না। এই নির্বাচনকে, প্রধান উপদেষ্টা নির্বাচনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি। সেখানে ভোট বিপ্লবের মধ্য দিয়ে ধানের শীষের প্রতীককে বিজয়ী করার জন্য এখানের মানুষ বসে আছে একটি ভোট দেওয়ার জন্য। দুজন প্রভাবশালী মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, ভোটাররা তাদের সম্পর্কে কি বলছেন? কে এলাকার উন্নয়নে বেশি কাজ করবেন এবং কি ধরনের কাজ করবেন বলে তারা আশা করছেন? আমি দুজন প্রার্থীকেই সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে শ্রদ্ধা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি জেনে থাকবেন যে মুলাদীর রাজনৈতিক ইতিহাসে এই আসনটি স্বাধীনতা পরবর্তী ধানের শীষের বাইরে কেউ বিজয় লাভ করতে পারেননি। ডামিডুমি নির্বাচনে ভোট কিছু জাতীয় পার্টি মাতৃ পার্টি হয়েছে, সেটা তো জনগণের ভোটের প্রত্যাশিত ফল নয়। যে কোশ্চেনটি আপনি করেছেন, এই বিষয়টি সেটেলড একটি ইস্যু। গত 18 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সেলিমা আপাকে এখান থেকে মনোনয়ন দেওয়া হয়নি। দল বিএনপি ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিনকে মনোনয়ন দিয়েছেন। সেক্ষেত্রে আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র 60টি আসন ওই নির্বাচনে বিজয় লাভ করেছিল। এই আসনটিও ধানের শীষের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নেতৃত্বে মুলাদী বাবুগঞ্জ থেকে প্রায় 58,000+ ভোট দিয়ে তাকে বিজয় লাভ করেছিল। কিন্তু ওই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রিটার্নিং অফিসার ডিসি মহোদয় রাতের অন্ধকারে 30টি কেন্দ্রের ফলাফল চেঞ্জ করে অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে এখান থেকে পরাজিত তারা করেন। মূলত তিনি এমপি হিসেবে এখানে ছিলেন। সেই থেকে অদ্য পর্যন্ত মুলাদী এবং বাবুগঞ্জের মুলাদী বাবুগঞ্জের বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি, এখানে 2টা ইউনিট আছে, মুলাদী পৌরসভা এবং মুলাদী থানা। এই বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে কিন্তু উপস্থিত আছেন। অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, সকল সংগঠন মুলাদী এবং বাবুগঞ্জের অল আর ইউনাইটেড হলো অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নেতৃত্বে। আরেকটি বিষয় আরও আপনি জানবেন, এই কথা রেশ ধরেই বলি, যদি এখানে মনোনয়ন প্রত্যাশী প্রভাবশালী দুজন রয়েছেন, তাদের মধ্যে যদি যে কোনো একজনকে মনোনয়ন দিয়ে দেওয়া হয়, তাহলে কি বিভাজনের সৃষ্টি হবে, নাকি সকলে একত্রে কাজ করবেন তার পক্ষে? শোনেন, দলের বাইরে কোনো ডিসিশন আমাদের নেই, হ্যাঁ, কিন্তু এখানের যে কর্মীদের যে দাবি দাবা, সেলিমা আপা গত নির্বাচনের পরে এখান থেকে তিনি নির্বাচন করবেন না বলে দিয়েছেন।
সুতরাং তিনি যে মনোনয়ন চাচ্ছেন এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুলাদি বাবুগঞ্জের যারা সাংগঠনিক দায়িত্বে আছেন তারা আমরা অবহিত নই। আর এখানের যে বিষয়টা আছে, এখান থেকে বারবার নির্বাচিত সাংসদ জনাব মোশাররফ হোসেন মঙ্গু ভাই, উনি এবং অ্যাডভোকেট জয়নাল আবদিন, আমরা সকলেই ইউনাইটেড আছি এই ধানের শীষের পক্ষে নির্বাচনটা করার জন্য। এবং নেতাকর্মীরা কেস মামলা মকদ্দমা নিয়ে আমরা 17 বছর এখানে আন্দোলন সংগ্রামে রত, সেখানে আপাকে পাইনি। আপাকে আমরা সম্মান শ্রদ্ধা করি এবং যে কারণে মনোনয়ন না পাওয়ার পরে এই আসনে কাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন এবং নির্বাচন হলে জয় প্রত্যাশা করেন কিনা এই সংক্ষেপে বলুন। আমাদের তো দৃশ্যমান এখানে বিরোধী দল যেহেতু আওয়ামী লীগ নেই, এখানে আপনাদের ওই যে অন্য যারা একটা গুপ্ত স্বৈরাচার আছে তাদেরকে আমরা অনেকটা চিনিও না। এখানে এটা বিএনপির ঘাঁটি। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। যেমনটি শুনছিলাম, এখানে যারা এখনো যদিও মনোনয়ন চূড়ান্ত হয়নি, মনোনয়ন দিলে এখানে যারা সাংগঠনিকভাবে রয়েছেন তারা দলের পক্ষে মনোনয়ন প্রার্থীর পক্ষে কাজ করবেন এবং একই সাথে তারা বিজয় ছিনিয়ে আনবেন বলে আশা করছেন। আজকে আমরা সারাদিন ছিলাম বরিশাল 2 ও 3 আসনে, আগামীকাল থাকবো বরিশাল 4 এবং 5 আসনে এবং জানবো সেখানে সাধারণ মানুষ থেকে প্রার্থীদের নির্বাচন নিয়ে ভাবনা। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের টেলিভিশন এবং রেডিও ক্যাটাগরিতে 8টি পুরস্কারের 3টিই জিতে নিয়েছে ডিবিসি নিউজ। দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা। আর এ সময় তিনি বলেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে, বেড়েছে রিজার্ভ, রেমিটেন্স এবং রপ্তানিও। ঢাকা রিপোর্টার্স ইউনিটি বা ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। 3 শতাধিক প্রতিবেদন থেকে বাছাই করে 24টি ক্যাটাগরিতে 27টি পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা। টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে 8 পুরস্কারের মধ্যে 3টি জিতে নিয়েছে ডিবিসি নিউজ। আমার যে কাজের বিষয়টা ছিল যে একজন ব্যক্তি একটা সিন্ডিকেট রেডি করে অযথা মানুষকে হয়রানি করছে মামলা দিয়ে। দেখা গেল মামলাটিও হচ্ছে একটি হত্যায় 3টি মামলা হয়েছে, ফৌজদারি বিধিতে একটি হত্যাতে 1টি মামলাই। আমি যে বিষয়টি নিয়ে কাজ করার কারণে এই পুরস্কারটি পেয়েছি, এর পুরো কৃতিত্ব আমাদের সম্পাদক থেকে শুরু করে আমাদের নিউজ এডিটর এবং আমাদের প্রোডাকশন টিম এবং আমার সাথে যারা ক্যামেরায় ছিল এবং ভিডিও এডিটিংয়ে যারা সহায়তা করেছে তাদের সহ প্রত্যেকটি ডিবিসি নিউজের পুরো টিমের কৃতিত্বের দাবিদার। ডিবিসি নিউজের পরিবারের পক্ষ থেকে একটা টিম ওয়ার্কের মধ্যে যে সবার যে সহযোগিতা, সেই সহযোগিতাটাও ছিল এবং আমরা আরো চেষ্টা করব পরবর্তীতে যেন আরো ভালো কাজ করা যায়। অর্থ উপদেষ্টা দেশের অর্থনীতি অনেক ভালো জানিয়ে বলেন, ক্রমেই রিজার্ভের পরিমাণ বাড়ছে। এই যে IMF এর রিপোর্ট আপনারা, সেখানে আমি দেখলাম যে ওনারা বলেছেন অনেক সমস্যা, বিরাট সমস্যা, কিন্তু প্রাইভেটলি আমাকে বলেছে যে সব কিছু তো বলুন, একটু সমস্যাগুলি বলবো, ভালো কথাগুলো তোমাদেরকে বলে দিতে হবে। ইউ হ্যাভ ডান এ গুড জব। পুরস্কার নিয়ে বার্তা কক্ষে পৌঁছানোর পর সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন রাজীব ঘোষ, শাহ ইমন ও ইউসুফ রানা। এই অর্জন মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন ডিবিসি নিউজের সম্পাদক। এটা আসলে গর্বের বিষয়, এটা আমাদের সবাই। ডিবিসিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, ডিবিসির মর্যাদা এবং মান এবং জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে এটা মাইল ফলক। তো আশা করি এই যে আমরা অর্জনটা, এই দুইটা ক্ষেত্রে, একটা টিআরপি আর একটা হলো রিপোর্টিং, এটা ধরে রাখা, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এমন অর্জনে খুশি প্রতিষ্ঠানটির কর্ণধার। 3 রিপোর্টারকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তুলে দেন উপহার। বললেন, এই অর্জন সমৃদ্ধ করবে ডিবিসি নিউজের আগামীর পথ চলা। সবার প্রচেষ্টা এটা হয়েছে, এই অর্জনটা যেন আমরা সবসময় ধরে রাখতে পারি, এটার জন্য আরও আমরা সচেষ্ট হব এবং আরও সুদীর্ঘ কাজ করব। আশা করি আগামীতে আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখব এবং এই মাস থেকে আমরা একটা পুরস্কার দেব সেরা রিপোর্টারদেরকে। এটা সবাই এখন প্রতিযোগিতামূলক কাজ করবেন। এই অর্জনে অনুপ্রাণিত হয়ে আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে টিম ডিবিসি নিউজের প্রতি আহ্বান জানান শহীদুল্লাহ হাসান। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে গতিশীল ব্যাংক হওয়ার পরও এটি লুটেরা গোষ্ঠীর হাতে নিরাপদ ছিল না। পাশাপাশি বিগত সময়ে দেশে ইসলামী ব্যাংকিং পথ চলা কঠিন বাস্তবতার মধ্য দিয়ে গেছে। একথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রবিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট 2025-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করার মাধ্যমে একটি বড় ব্যাংকে পরিণত হবে।
হবে। শুধু শরিয়া ভিত্তিক নয়, বরং পুরো ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে প্রয়োজন যোগ্য পরিচালনা পর্ষদ। For an institution like Islamic banking in Bangladesh, and also we have to think about not only Islamic banking, Islamic finance in the broader sense of it, Islamic insurance, and various other forms of non-bank Islamic financing. এখন থেকে এনবিআর কোনো কর অব্যাহতি দেবে না বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান। বলেন, ছাড় দেওয়ার এখতিয়ার সংসদের হাতে। সে লক্ষ্যে আয়কর, ভ্যাট এবং কাস্টমস আইন সংশোধন করেছে সরকার। বিকেলে জাতীয় রাজস্ব ভবনে তৈরি পোশাক সহ নানা খাতের অংশীজনদের সাথে বৈঠকে এই কথা জানান তিনি। বলেন, দেশি বিদেশি ঋণ অনেক বেশি হওয়ায় রাজস্ব আদায়ে চাপ রয়েছে। রাজস্ব বাড়ানো এবং কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হতে চাপ দিচ্ছে বৈদেশিক দাতা এবং উন্নয়ন সহযোগীরা। তাই কর হার বাড়াতে চায় এনবিআর। পণ্য খালাস জটিলতা কমাতে এইচএস কোডে 4 ডিজিট মিলে গেলেই পণ্য ছাড় দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় বিকেএমই এর সভাপতি বন্ড অপব্যবহারকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। আমাদের যেহেতু সংখ্যায় অনেক বেশি, ইউজার অনেক বেশি, আমরা একটা পেপারলেস কাস্টমস, মডার্ন কাস্টমস ম্যানেজমেন্ট করার জন্য একটা বিকল্প, একদম টোটাল অটোমেটেড সিস্টেম, কাস্টমসের সব কিছু নিয়ে একটা সিস্টেম তৈরি করব, সেটা পাইলটিং করে আমরা ইমপ্লিমেন্ট করব।